নমস্কার সকলকে। আশা করি আপনারা সবাই সুস্থ ও সবল আছেন। আজকে আমাদের নতুন ক্লাস হবে, সেটা হচ্ছে 5 নম্বর ক্লাস। ঠিক আছে, খুব একটা ক্লাস নেই, আর এরপরে খুব বেশি হলে আর একটা বা দুটো ক্লাস হবে, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, তারপরে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে। যাই হোক, আজকে 5 নম্বর ক্লাসে আমাদের প্রথম 34 থেকে হবে। ঠিক আছে, 34 নম্বরে কি বলেছে, টু হোল নাম্বার whose sum is 72, comma, then which cannot be the then which can not be the ratio. Option number A, 5:7. Option number B, 3:5. Option number C, 3:4. Option number D, 4:5. এটা বাংলাটা বলে দিই। বলেছে দুটো নাম্বার আছে যাদের প্লাস করলে মানে যোগ করলে হয় 72, দেন হুইচ ক্যান নট বি দ্য রেশিও, মানে তাহলে সেই নাম্বার দুটো কোন রেশিওতে হবে না। ঠিক আছে, 5:7 না 3:5 না 3:4 না 4:5, মানে এদের মধ্যে কোন রেশিওতে এই নাম্বার দুটো হবে না। ঠিক আছে, মানে কোন রেশিওতে পড়বে না বা কোন রেশিওর মতো করে এই নাম্বারটাকে ভাগ করা যাবে না। ওকে, এটা একদম সহজ, দেখি অ্যান্সার হয়ে যাবে। যেমন কি 72, তাহলে 72 কে যদি আমরা রেশিওতে ব্রেক করতে চাই, তাহলে কোন অপশনটা হবে না বলেছে। কোনটা হবে মানে যেটাকে সাম করে ডিভাইড করা যাবে। যেমন কি 5 + 7 করলে কত হয় 12, 12 ইউনিট ইকুয়ালস টু মানে 72, মানে 1 ইউনিট ইকুয়ালস টু কত হচ্ছে 6 হচ্ছে। তার মানে ওটাকে একটা নাম্বার হয়ে যাবে কত 30, আর একটা নাম্বার হয়ে যাবে 42, মানে ওটাকে ব্রেক করা যাবে। মানে সোজা অ্যান্সার কি হবে, যেটা দিয়ে ভাগ যাবে না সেটাই হবে অ্যান্সার। তাহলে এখান থেকে চলে এলো সি নাম্বার অপশন, 3 + 4 কি হবে, এটা করলে হয় 7, 7 কিন্তু 7 দিয়ে 72 কে ভাগ করা যাবে না, তাহলে অ্যান্সারটা কত হবে সি হবে, মানে এই রেশিওতে এই নাম্বারটাকে আর ভাগ করা যাবে না। তাহলে আমাদের প্রসিডিউর তো কি, জাস্ট মনে রাখতে হবে যে 3 + 4 ইকুয়ালস টু কত হয় 7 হয়। তাহলে therefore 72 not divisible by 7, মানে অর্থাৎ কারণটা কি, অতএব হচ্ছে যে 72কে 7 দিয়ে ভাগ করা যায় না, তাই অ্যান্সারটা কি হবে, তাই অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার অপশন, মানে 3:4। ঠিক আছে, এটা যেমন ওটা। আচ্ছা, আরেকটা দেওয়া আছে, আরেকটা বলে দেয় এটা এই পরেরটাই বোধহয় এরকম অঙ্ক। হ্যাঁ, মিরর দিয়ে বলে দেয়, আরেকটা করলে হয়ে যাবে একই টাইপের। ঠিক আছে, আরেকটাও আছে এরকমই একই অঙ্ক। তাহলে এটা মুছে দিই, এই অঙ্কটা দেখবো, দেখলে পরেই হয়ে যায় সাথে সাথে ইনস্ট্যান্ট, মানে অঙ্ক করার কোনো প্রয়োজন নেই, পুরো মনে রেখে দিতে হবে যে কোনটা এরকম অঙ্ক হলে পরে সাথে সাথে ফ্র্যাকশন অফ টাইমে হয়ে যাবে অঙ্কটা। তারপর আরেকটা একই টাইপের অঙ্ক 35, কি বলেছে, ইফ ইফ এ কার্টুন containing
containing a dozen mirror is drop comma which of the following cannot be ratio of broken mirror to unbroken mirror. Option 2:1, B number option 3:1, C number option 3:2, D number option 7:5. ঠিক আছে, তাহলে কি বলেছে অঙ্কে বলেছে একটা কার্টুনের মধ্যে 1 ডজন মিরর আছে, মানে 12খানা মিরর আছে। তাহলে সেটা যদি পড়ে যায় তাহলে কোন অপশনটা, মানে কিছু ভাঙবে না, ঠিক আছে, কি হবে, কিছু ভেঙে যাবে আর কিছু ভাঙবে না। তাহলে বলেছে তাহলে ব্রোকেন মিরর আর আনব্রোকেন মিররের মধ্যে, মানে ব্রোকেন যে ভেঙে যাওয়া আয়না আর ঠিকঠাক থাকা আয়নার মধ্যে রেশিও কোনটা হবে না। তাহলে আমাদের নিয়ম কি হবে, আমাদের নিয়ম হচ্ছে যেটা দিয়ে ডিভাইড হবে না। যেমন 2 + 1 3, 12 কে ডিভাইড যায়, অ্যান্সার এটা হবে। মানে এটা হবে তো, মানে ক্যান নট বলেছি, তাহলে এটার অ্যান্সার এটা হবে না। তাহলে 3 + 1 মানে কত হচ্ছে 4, তাহলে 12 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, সেটাও চলে যাচ্ছে। 3 + 2 কত হচ্ছে 5, 12 কে কিন্তু 5 দিয়ে ডিভাইড হয় না, তাহলে অ্যান্সার কি হবে, দেয়ারফর 3 + 2 = 5. Therefore 12 is not, আগেরটা কি, not divided by 5, divided by 5. Therefore answer কত হবে, C নাম্বার অপশন 3:2। তার মানে কি হচ্ছে 12 যেটা আছে সেটা 5 দিয়ে ডিভাইডেড হবে না, ঠিক আছে, তাহলে এটার আনসার কি হবে 3:2 হবে, ডিভাইডেড বাই। তারপরে হবে আমাদের কত নাম্বার 36। যাই হোক, এটা মুছে দিলাম, দুটো একই রকম অঙ্ক ছিল, শুধু ভাষাটা আলাদা ছিল। বলেছে এটা একদম সহজ অঙ্ক। কি বলেছে যে দ্য প্রাইস অফ এ স্কুটার এন্ড এ টিভিআর, নাম্বার হবে 36, দ্য প্রাইস অফ টিভি অ্যান্ড স্কুটার, মাথায় ভুল লিখলাম নাকি, ডাবল স্কুটার, টিভি লিখেছে আগে, তাহলে ফাইনাল, আর ইন
the ratio 5:7. Okay. If scooter cost rupees 8,000 more than a TV set, comma দিয়ে then price of a TV set is, তাহলে আমরা রেশিও প্রপোর্শনের কনসেপ্টটা তো বুঝে গেছি। আমাদের আর কিন্তু এক্স ধরে করার দরকার নেই। আমরা কি ধরে করব? আমরা করব হচ্ছে ইউনিট ধরে, ঠিক আছে? তাহলে কি বলেছে, টিভির হচ্ছে 5 আর স্কুটারের হচ্ছে 7, ডিফারেন্স কত হচ্ছে? 2 ইউনিট। কত হচ্ছে? 2 ইউনিট। আর এখানে বলে দিয়েছে স্কুটারের যে দাম হয়, আচ্ছা আগে বাংলায় বলে দিই কোশ্চেনটা। হ্যাঁ, বলেছে টিভি আর স্কুটারের প্রাইসের মানে মূল্যের অনুপাত হচ্ছে 5:7। যদি স্কুটারের দাম টিভির থেকে 8,000 টাকা বেশি হয় তাহলে টিভি সেটের দাম কত? ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুটারের দাম টিভির থেকে 2 ইউনিটই বেশি, আবার ওরা বলেছে স্কুটারের দাম 8,000 বেশি। তাহলে আমাদের রেশিওর দিক থেকে 2 ইউনিট আর ওদের 8,000 কি হবে? ইকুয়াল হবে। তাহলে আমরা কি বলতে পারি? 2 ইউনিট ইকুয়ালস টু 8,000। এখানে রেশিওতে 2 ইউনিট আর এখানেতে মানিতে 2 ইউনিট, 8,000, ঠিক আছে? তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু কত হবে? 4,000 হাফ। ওকে, কি বলেছে? টিভি সেট মানে কত? 5 ইউনিট। দেয়ারফর টিভি ইকুয়ালস টু 5 ইউনিট, 5 ইন্টু 4,000 কত হচ্ছে? তাহলে আনসার হবে 20,000। তাহলে আমরা কিন্তু এক্স ধরে আর করলাম, এক্স ধরেও একই ব্যাপার হবে। এক্স ধরে করলে কি করব? যে ধরি টিভির দাম 5x, স্কুটারের দাম 7x, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন তাদের মূল্যের ডিফারেন্সটা কি হবে? 2x। তাহলে 2x ইকুয়ালস টু কি হবে? 8,000। হ্যাঁ, সেখান থেকে x এর ভ্যালু বেরিয়ে যাবে 4,000, সেখান থেকে টিভির দাম বেরিয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে বুঝে পেলে এটা। (37) কি বলেছে? 37 বলেছে রেশিও between two number is 3:4 and their LCM is 180 বলেছে find the ফার্স্ট নাম্বার। এই টাইপের অঙ্ক আমরা রেশিও প্রপোর্শনে প্রচুর অনেকগুলো পাবো। হ্যাঁ, ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার। কি বলেছে? এটা বাংলা বলেছে যে দুটো নাম্বারের যদি অনুপাত হয় 3:4 এবং তাদের এলসিএম যদি হয় 180, তাহলে বলেছে ফার্স্ট নাম্বারটি বের করুন। তাহলে আমরা ধরি লেট, ঠিক আছে? নাম্বারগুলো কি কি হবে? 3x, 4x,
আর নাম্বার। আচ্ছা, তাহলে এদের এলসিএম কি হবে? দেয়ারফর এলসিএম ইকুয়ালস টু কি হবে? আচ্ছা, এলসিএম যদি আমরা নর্মালি দেখাই এভাবে হতেই পারে 3x, 4x, তাহলে দুটোকে x দিয়ে যাচ্ছে, তাহলে 3, 4 চলে এসছে কি নাম্বার? প্রাইম নাম্বার। আর যাবে না, কো প্রাইম নাম্বার এগুলো আর যাবে না। তার মানে কি হচ্ছে 12x, বা এভাবে ভাবতে পারি অলরেডি 3 আর 4 কি হচ্ছে? কো প্রাইম নাম্বার। তাহলে এদের এলসিএম কি হবে? মাল্টিপ্লাই করে দিতে হবে। আর x x এর মধ্যে দুটোর মধ্যে একটা কমন যাবে, এলসিএম তাহলে কি হয়? তাহলে যেটা কমন যায় সেটাও হয়, আর বাকিগুলো কমন ছাড়া হলে কি হয়? মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 12x করে দিতে পারি আমরা। ঠিক আছে, এলসিএম কত হলো? 12x। আর ওরা বলেছে এলসিএম কত? 180। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন কি ভাবতে পারি? এটি কিউ। আমি লেখাচ্ছি, এটা তো তোমরা যখন করবে লেখার তো দরকার নেই, মুখে মুখে জাস্ট ভেবে নেবে যে এটি কিউ কি হচ্ছে? 12x ইকুয়ালস টু কত হচ্ছে? 180। তাহলে x ইকুয়ালস টু কত হবে? 15 হবে। 15 হবে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ফার্স্ট নাম্বার, দেয়ারফর ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার আমাদের কত হচ্ছে? ফার্স্ট নাম্বার হচ্ছে 3 ইন্টু 15, কত? 45 এর আনসার। মুছে দেই। এরপরে হবে 38। 38 নম্বর কি বলেছে? x varies inversely has square y dot given that y equals to 2 for x equals to 1, comma দিয়ে then value of x for y equals to 6, এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, এইটার বেঙ্গলিটা কি বলেছে? বলেছে এক্স যদি ওয়াই এর বর্গের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে এবং এক্স এর মান ওয়াই এর জন্য ওয়াই এর মান 2 হয়, তাহলে ওয়াই এর মান 6 হলে এক্স এর মান কত হবে বের করো। আরেকবার বলছি, এক্স হলো ভ্যারিস ইনভার্সলি, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক কার সাথে? স্কয়ার অফ ওয়াই, মানে ওয়াই এর স্কয়ারের সাথে এক্স হলো ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। তাহলে এবং যেখানে এক্স ওয়ান এর জন্য এক্স ইকুয়ালস টু 1 এর জন্য ওয়াই এর মান কত হয়? 2 হয়। তাহলে ওয়াই ইকুয়ালস টু 6 এর জন্য এক্স এর মান কত হবে? এই হচ্ছে অঙ্ক। আচ্ছা, আমরা ইনভার্সলি এই যে একটা ফর্মুলা পড়েছি, সেখানে কি দেখেছি আমরা? যে এক্স, আচ্ছা ইনভার্সলি, আচ্ছা এটা হচ্ছে প্রপোর্শনাল সাইড, ঠিক আছে। ইনভার্সলি বলেছে স্কয়ার অফ ওয়াই স্কয়ার, তাহলে হচ্ছে ইনভার্সলি যেহেতু বলেছে তাই হচ্ছে কি হবে? ওয়াই স্কয়ার হবে। ইনভার্সলি না বলা থাকলে ডিরেক্ট ওয়াই স্কয়ার হতো, উপরে একটা কি হবে? 1/y স্কয়ার হয়ে যাবে। এটা হচ্ছে ইনভার্সলি বলা থাকলে। ওকে, এটা ইমপ্লাই করে আমরা কি লিখতে পারবো? এটা আমরা লিখতে পারবো এক্স,
এটা যদি এরকম থাকে সেটাকে ইকুয়ালস টু করতে হয়, ইকুয়ালস টু করলে একটা কি হয়, কনস্ট্যান্ট টার্ম আসে। কনস্ট্যান্ট বলতে ধ্রুবক, মানে যে নাম্বারগুলো কখনোই কি হয়, চেঞ্জ হয় না, ঠিক আছে। আর ভেরিয়েবল টার্ম কোনগুলোকে বলে, যেগুলো চেঞ্জ হয় সময়ের সাথে সাথে, বা ম্যাথ চেঞ্জ হবে আর নাম্বার চেঞ্জ হয়ে যাবে। আর কনস্ট্যান্ট টার্ম কি, ধ্রুবক। এটা কি, এটা লিখে নেই আগে, তারপর বলছি ধ্রুবক কি জিনিস। ধ্রুবক কনস্ট্যান্ট মানে, কথা কথা বলছি, আমি এই অঙ্কে এক্স এর মান 9 পেলাম, আরেকটা অঙ্কে এক্স এর মান 10 পেলাম, তার মানে কি এক্স একই জিনিস, এটা একটা নাম্বার হিসেবে ধরা হয়, কিন্তু অঙ্ক চেঞ্জ হচ্ছে আর এর কি হচ্ছে, ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে। তার মানে এক্স ভ্যারিয়েবল, মানে আজকের দিনের জন্য কোনো অঙ্কে এক্স এর মানে এটা হতে পারে, কালকের দিনের জন্য আলাদা হতে পারে। কিন্তু 2 এমন একটা ভ্যালু, যে ভ্যালুটা আজকেও 2 হবে, 10 বছর পরেও 2 থাকবে, তাহলে 20 বছর পরেও 2 থাকবে, বা 10 বছর আগেও কি ছিল, 2 ছিল। তাহলে যে ভ্যালু গুলো সারা জীবন একই থাকে সেগুলোকে আমরা কি বলবো, কনস্ট্যান্ট টার্ম বলবো। এটা অ্যাকচুয়ালি আসে কেন, এটা ক্লাস 10-এ আছে। নর্মালি কি হয়, যে আমরা ধরে নিচ্ছি যে আলুর কোনো কিছু, মানে কোনো ম্যাটেরিয়াল আছে, বা ধরে নিচ্ছি আলুর সাথে কোনো জিনিসের দাম যে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক মানে সমানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। তার মানে আলুর যদি ওজন বাড়ে, আলুর ওজনের সাথে আর কি সম্পর্কটা সমানুপাতিক দামের। আলুর ওজন বাড়লে কি বাড়বে, দাম বাড়বে। কথা কথা বলছি, 1 কেজির দাম কত টাকা হয়, 20 টাকা। তাহলে 2 কেজির দাম কত হচ্ছে, 40 টাকা হচ্ছে। এই যে রিলেশনটা, তাহলে 2 কে 40 হচ্ছে, আবার 3 হয়ে গেলে কত হয়ে যাবে, 60 হয়ে যাবে। তার মানে কিছু একটা মাল্টিপ্লাই করলে সেটা ইকুয়াল হবে, তাই তো। ওই কি মাল্টিপ্লাই হবে সেটা তো আমরা জানি না, সেই মাল্টিপ্লাইটাই আমরা এখানে ধরে নিই, সেটা হলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। যাই হোক, অতটা বোঝার দরকার নেই, এখানে মনে রেখে দিতে হবে যে এই রিলেশনকে ইকুয়ালস টু করতে গেলে আমাদের কি করতে হয়, একটা ধ্রুবক টার্ম নিতে হয়। ওকে। আর যাদের প্রবলেম হবে, ক্লাস 10-এর বলে দিচ্ছি বেঙ্গলি মিডিয়ামে, সেখানে একটা চ্যাপ্টার আছে, এই ভেরিয়েবলেরই চ্যাপ্টার আছে, সেখানে এই চ্যাপ্টারটা আছে, সেখানে একটু দেখে নেবে, তাহলেই মনে পড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো। আচ্ছা, এবারে কি বলেছে, প্রথমে একটা কন্ডিশন দিয়ে দিয়েছি। কন্ডিশনে কি বলেছে, কন্ডিশনে বলেছে যে y এর ভ্যালু 2 হবে ফর x ইকুয়ালস টু 1। তাহলে x ইকুয়ালস টু 1 হলে কি হচ্ছে, y এর ভ্যালু কত হবে, 2 হবে, মানে 2 স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 1 ইকুয়ালস টু ky 4। তাহলে দেয়ারফর k ইকুয়ালস টু কত হচ্ছে, 1 ইন্টু 4, মানে কত হলো, 4। তার মানে আমরা বলছি না যে কি মাল্টিপ্লাই করলে এর সাথে ইকুয়ালস টু হবে, সেটা তো জানতাম না, ওই জন্য আমরা কি ধরেছিলাম, কে। এখন বুঝে গেলাম যে এর সাথে যদি 4 মাল্টিপ্লাই করি, তার মানে কি হয়ে যাচ্ছে, এক্স এর সাথে এই ভ্যালুটা, এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কি হবে, ইকুয়াল ভ্যালু হয়ে যাবে। তাহলে সেখানে এখন কিন্তু জেনে গেলাম, এখন অ্যাকচুয়ালি রিলেশনটা কি হবে। দেয়ারফর রিলেশনটা আমাদের যেটা দাঁড়াচ্ছে, এখন কিন্তু রিলেশনটাতে আমরা আর কে লিখতে যাব না, আমরা কি লিখবো, 4। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে এই যে একটা মানে ভ্যারিজ আছে, মানে কি, মানে চেঞ্জ হয়, মানে এইভাবে বাড়লে এই পাশের পোর্শনটা ঠিক এইভাবে বাড়বে। তাহলে এই দুটো জিনিসকে ইকুয়াল করার জন্য কি মাল্টিপ্লাই করে দিতে হবে, আমাদের 4 মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে। এবার বলেছে তাহলে y এর ভ্যালু 6 হলে x এর ভ্যালু কত হবে। তাহলে বলেছে y এর ভ্যালু 6 হলে x এর ভ্যালু কত হবে, x এর ভ্যালু হবে 36 ইকুয়ালস টু কত হচ্ছে, 1/9। তাহলে x এর ভ্যালু কত হবে, 1/9। ভালো অঙ্ক, আসে অঙ্কগুলো। আচ্ছা, মুছে ফেলি। তারপরে অঙ্ক, এটাও খুব আসে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বিটুইন, নাম্বার হচ্ছে 39। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বিটুইন
5/8 and 9/14। তাহলে বলবে এই দুটোর মধ্যে সবচেয়ে বড় নাম্বার কোনটা। তাহলে আমি তিনটে প্রসেসে করে দিচ্ছি। কি তিনটে প্রসেস? একটা হচ্ছে একদম ছোটবেলার প্রসেস, যেটা আমরা জানতাম। কি জানতাম আমরা? আমাদের নর্মালি কি করতে হয়, এই দুটোকে এলসিএম করতে হবে, ঠিক আছে? তাহলে এলসিএম অফ 8,14, 8,14 এলসিএম কত হবে? 7 আসবে, 4 আসবে আর 2 আসবে, 56 হবে। কত হবে? 56, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি জানতাম? আমরা জানতাম 5/8 আছে, এটাকে কি করে নিতে হয়? ছোটবেলার মতো যদি করি, নিচে কত আনতে হবে? 56 আনতে হবে। তাহলে কি মাল্টিপ্লাই করতে হবে? 8 ইন্টু 7, আর উপরে কত মাল্টিপ্লাই করতে হবে? 5 ইন্টু 7। তাহলে উপরে কত হচ্ছে? 35। কারণ আমরা কি জানি যে সমতুল্য যদি রেশিও মানে কোনো ভগ্নাংশ বের করি, একই জিনিস দিয়ে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে। নিচেও যা দিয়ে মাল্টিপ্লাই করেছি উপরেও তাই দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এবং এই জিনিসটাকে কি বলবো? সমতুল্য রেশিও বলবো। মানে কাটলে ঘুরে ফিরে আবার এটাই চলে আসবে। ওকে, সিমিলারলি পরেরটাকেও, মানে 9/14, একেও আমরা কি করব? একেও আমাদের টার্গেট কি? একেও আমাদের টার্গেট হচ্ছে 56 আনবো। ওকে, তাহলে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 4 দিয়ে। তাহলে এখান থেকে 9 ইন্টু 4, এখান থেকে উপরে কত হচ্ছে? 36। তাহলে আমরা কি জানি? আমরা এগুলোর ক্ষেত্রে কি জানি? আমরা জানি যে নিচে যদি ইকুয়াল চলে আসে, তাহলে উপরে যে বড় সেই বড় হবে। তাহলে উপরে এখানে আসে 35, এখানে আসে 36, তাহলে সবচেয়ে বড় নাম্বার কোনটা? 9/14। তাহলে কোনটা অ্যান্সার? 9/14। ওকে, আরেকটা আছে, আরেকটা মেথড কি আছে? অর, সেটা হচ্ছে 5/8 and 9/14। ওকে, মনে রাখতে হবে এই পাশেরটাকে মাল্টিপ্লাই করে এখানে লিখবো। তাহলে 5 ইন্টু 14, আর এই দুটোকে মাল্টিপ্লাই করে এখানে লিখবো 8 ইন্টু 9। তাহলে এখানে কত হচ্ছে? 70, আর এখানে কত হচ্ছে? 72। কে বড়? কে বড়? দেওয়ার কে বড় হবে? 9 বাই, দেওয়ার হবে 5/8, আর 9/14 এর থেকে বড়। এবার এখানে একটা গল্প আছে। গল্পটা এরকম যে আমি এই মাল্টিপ্লিকেশনটা যদি আগে করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের এটা বড় হয়ে যাচ্ছে। মানে এই মাল্টিপ্লিকেশন আগে করলে 72টা ঠিক এখানে থাকতো, তাহলে দেখে 5/8টা বড় হয়ে যেত। তাহলে এটা একটা কিন্তু ভাবার বিষয় আছে। দেখা গেল আমি এক্সাম দিতে গিয়েছি, এত কিছু মনে রাখতে হবে, জিকে, ইংলিশ, ম্যাথ, জিআই সবকিছু মনে রাখতে গিয়ে ভুলে গেলাম যে এই কর্নারটা আগে মাল্টিপ্লাই করব, না এই কর্নারটা মাল্টিপ্লাই করে এখানে লিখবো। কোথায় লিখবো? তাহলে এটা মনে রাখার জন্য জাস্ট ছোট্ট করে একটু সাইডে, যদি কখনো ভুলে যাই, কনফার্ম আমরা কি জানি? কনফার্ম আমরা জানি 1 হাফের থেকে বড় হয়, বা চাইলে 3 2 এর থেকে যে কোনো একটা এক্সাম্পল নেওয়া যায় যেখানে আমরা কনফার্ম জানি বা বলতে পারি। তাহলে 1 হাফের থেকে বড় মানে 1 কে 1/1 লিখতে পারি। তাহলে আমরা যদি এইভাবে লিখি 1 ইন্টু 1, 1 হচ্ছে, ওকে, আর 2 অন দ্য 2 এটা হচ্ছে। তার মানে হিসেব মতো কে বড় হচ্ছে? এ বড় হচ্ছে, যেটা কি কখনোই পসিবল না। তার মানে আমাদের এই মাল্টিপ্লাই করে লেখা যাবে না। তাহলে আমাদের কি মাল্টিপ্লাই করতে হবে? তাহলে আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এইটা আগে মাল্টিপ্লাই করতে হবে, আর এটা পরে মাল্টিপ্লাই করে এখানে লিখতে হবে। তার মানে আমরা কি মনে পড়ে গেল যে এই কর্নারটা মাল্টিপ্লাই করে আমাকে এই পাশে লিখতে হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে আমি কি বললাম, কখনো যদি আমরা ভুলে যাই যে ঠিক কোন কর্নারটা মাল্টিপ্লাই করে কোন দিকে লিখবো, ওকে, তার জন্য। তাহলে এটা একটা প্রসেস গেল। আরেকটা প্রসেস হয়, সেটা হচ্ছে আরো তাড়াতাড়ি করার জন্য, ওপেন আই, চোখে দেখে। আচ্ছা, সেটা হচ্ছে খালি চোখে দেখে লিখেই দিই, খালি চোখে। দেখে সেটা কি নিয়ম কি? আচ্ছা, 8 আর এটা কত? 40। ওকে, 8 এর হাফ কত? 4। তাহলে 8 এর হাফ 4, 4 এর থেকে 5 বেশি, 1 বেশি। আর 14 এর হাফ কত? 7,
7 এর থেকে 9 কত বেশি? 2 বেশি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? এটাই বেশি হচ্ছে, মানে এখানে হচ্ছে অর্ধেকের থেকে মাত্র, মানে এই পরিমাণটা কি? এই পরিমাণটা হচ্ছে অর্ধেকের থেকে 1 বেশি, আর এই পরিমাণটা কি? অর্ধেকের থেকে 2 বেশি। তার মানে কোনটা বড় হচ্ছে? দেয়ারফর 9/14 হলে কি হবে? বড় হবে। এটা অ্যান্সার। এটা হচ্ছে খালি চোখে। এটা করতে পারলে অনেক কষ্টই বেঁচে যাবে। এবার অনেক সময় যদি হয় না যে 4টি যদি অপশন থাকে যে এদের মধ্যে কে বড় নাম্বার, এটুকু কনফার্ম যে এইভাবে খালি চোখে দেখে মিনিমাম দুটোকে তো এলিমিনেট করাই যাবে, বাদ দেওয়া যাবে। বাকি যে দুটো পড়ে রইবে সেই দুটোর মধ্যে ইনস্ট্যান্ট কি করে দেবো? মাল্টিপ্লাই করে দেবো। আর না হলে কি করতে হবে? 4টেকেই, যেমন 4টে যদি থাকে 4টেকেই চেক করতে হবে। প্রথমে এই দুটো দেখো, দুটোর মধ্যে কে বড়, বড় বের করতে পারলে ছোটটাকে এলিমিনেট করো, ওটার সাথে বাকি দুটোর আবার ক্রস চেক করো, মানে ঝামেলা। তাহলে দুটোকে এলিমিনেট করে দিলাম, আর বাকি দুটো থাকলো, তার মধ্যে আমরা এই মেথডটা করে ফেললাম। আর যদি এইভাবে দেখা যায় তাহলে তোমার গল্পই নেই। ঠিক আছে? আচ্ছা, এটা কাউন্ট 39 হলো। এবার আমাদের হচ্ছে 40 অঙ্ক আরেকটা দেওয়া আছে এরকম। ঠিক আছে, সেটা দেখি আমরা খালি চোখে বা এইভাবে হয় কিনা। খালি চোখে হলে আমরা খালি চোখেই করবো, ওপেন আই টেস্ট যেটাকে বলে। সেটা হলো হচ্ছে 40 নাম্বার। কতগুলো হলো আজকে? আচ্ছা, which of the following is greatest? Greatest. A number option 7:15, ভয় পাওয়ার কিছু নেই, ইস্টু আকারে আছে। ইস্টু মানেই বাই। 15:23। সি নাম্বার অপশন 17:25। ডি নাম্বার অপশন 21:29। আচ্ছা, এর আনসার কি হবে? দেখি খালি চোখে টেস্ট করা যায় কিনা। হ্যাঁ, না হলে তো বড় মেথড গুলো আছে। বড় মেথড বলতে সেকেন্ডের যে মেথডটা ছিল সেটা ক্রস করে যেটা করতে ওটাই চেক করে দেবো। আচ্ছা, এটা দেখি। এটা হচ্ছে 15, মানে হাফ করলে 7.5 বা 7.5, তার থেকেও এটা কম আছে। আচ্ছা, 23, মানে এটা করলে হয় হচ্ছে 22, তো 11.5 এর থেকেও, মানে অর্ধেকের থেকে অনেকটা বেশি আছে। তাহলে এটা তো কাটা। ওপেন দেখতে পাচ্ছি এটা কাটা, এটা অর্ধেকেরও কম আছে, এটা অর্ধেকের বেশি আছে। আচ্ছা, এটা দেখি। 25 এর অর্ধেক কত হচ্ছে? 12.5, তার থেকে 17, এটাও মানে এই দুটোর মধ্যে। আচ্ছা, রাখলাম। এটা কত? 29। 29 এর হাফ কথা। আচ্ছা, এটা হলো হচ্ছে এর অর্ধেক হচ্ছে কত? হচ্ছে 22 তো 11, 11.5। এর থেকে কত বেশি আছে? এর থেকে বেশি আছে হচ্ছে 12, 15, 3.5 মোর আছে বেশি। এটা বেশি। ওকে, মানে হাফের থেকেও এটা বেশি। আচ্ছা, এখানে কত? 25-এর অর্ধেক কত হচ্ছে? 12.5। আচ্ছা, হাফের থেকে কত বেশি? 12.5, 13, আর 4-এ 17, 4.5 বেশি। আর এটা কত? 29 এর অর্ধেক কত? 29 হচ্ছে 28, 14.5। আচ্ছা, 21 পর্যন্ত যেতে গেলে কত হচ্ছে? 14 থেকে 21 গেলে কত হতো? 7 হতো, তার থেকে হাফ কমিয়ে দেবো, মানে কত হবে? 6.5 বেশি। তাহলে ওপেনে আমি কি দেখতে পাচ্ছি? যে এটার তো কোনো গল্পই নেই, এটা হাফের থেকেও কম। ঠিক আছে, এটা অর্ধেকের থেকে 3.5 বেশি, এটা অর্ধেকের থেকে 4.5 বেশি, আর এটা অর্ধেকের থেকে 6.5 বেশি। তাহলে সবচেয়ে বড় কি নাম্বার? কি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 21:29। এই আমাদের অঙ্ক করতেই হলো না, দেখি আমরা করে ফেললাম। ওকে, আচ্ছা।
তাহলে এটা মুছে ফেলি। এরপরে কয়েন মুদ্রার অঙ্ক আছে, ভালো দুটো অঙ্ক, দুটো টাইপের থাকে। 41 একসাথে আটবে না, আলাদা আলাদা করে করাবো, নাহলে দেখাতাম দুটো একসাথে। আচ্ছা, বলেছে এ ব্যাগ contains rupees 200 in the form of ₹1, ₹50, রুপিস হবে না, এটা পয়সা আছে, ইন্টু 25 পয়সা কয়েন্স। আচ্ছা, কয়েন রেশিও ফাইভ ইস টু 6:8, so that number of 50 পয়সা কয়েন্স। কি বলেছে? বলেছে একটা ব্যাগের মধ্যে টোটাল 200 টাকা আছে, ওকে, যাদের 200 টাকাটা কোন ফর্মে আছে, মানে কিছু 1 টাকার কয়েন আছে, কিছু 50 পয়সার কয়েন আছে, আর কিছু আছে 25 পয়সার কয়েন। মানে বাংলাটা গুলি ঠিক কেমন দাঁড়াবে, একটা ব্যাগে 200 টাকা আছে, যার মধ্যে 1 টাকা 25 পয়সা আর 50 পয়সার কয়েন আছে। কয়েন রেশিও মানে কয়েন গুলো কেমন থাকবে, মানে 1 টাকা যদি 5টা থাকে, 50 পয়সা 6টা থাকবে, আর 25 পয়সা 8টা থাকবে, এই রেশিওতে আছে। সো দ্যাট নাম্বার অফ 50 পয়সা কয়েন, মানে তাহলে বলেছে 50 পয়সার কয়েন কটা ছিল ব্যাগে সেটা বের করতে বলেছে, ওকে। তাহলে এই টাইপের অঙ্ক কি হয়, নর্মাল হয়। মাথায় রাখতে হবে, এখানে যদি ভ্যালু থাকে তাহলে এখানে কয়েন রেশিও দিয়ে দেবে, আর এখানে যদি নাম্বার অফ কয়েন থাকে তাহলে এখানে কি দিয়ে দেয়, ভ্যালু রেশিও দিয়ে দেয়। তাহলে আমাদের টার্গেট কি, যে রেশিও থাকবে, কয়েনের রেশিও মানে কয়েন কটা কয়েন আছে সেটাকে আমরা কিসে কনভার্ট করবো, ভ্যালুতে কনভার্ট করবো, ঠিক আছে। তাহলে কয়েন রেশিও কি আছে, কয়েন রেশিও হচ্ছে নাম্বার অফ কয়েন রেশিও 5:6:8। তাহলে দেয়ারফর এই রেশিওতে টোটাল ভ্যালু কত হচ্ছে, ইজি অঙ্ক কিন্তু, হ্যাঁ। তার মানে 1 টাকার কয়েন 5টা আছে, তার মানে এরকম যদি থাকতো তাহলে 1 টাকার কয়েন 5টা থাকলে ক টাকা হতো, 5 টাকা হতো, প্লাস 50 পয়সার কয়েন কটা আছে, 6টা আছে, মানে ক টাকা, 50 পয়সাকে টাকাতে কনভার্ট করলে কত দিয়ে ডিভাইড করতে হয়, 2 দিয়ে ডিভাইড করতে হয়, প্লাস 8টা আছে 25 পয়সার কয়েন, মানে 25 পয়সার কয়েনকে 25 পয়সাকে যদি আমরা টাকাতে কনভার্ট করি, কত দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করবো, ওকে। তাহলে আমাদের টাকা টোটাল ভ্যালু কত দাঁড়াচ্ছে, 5 + 3 + 2 সমান সমান কত হচ্ছে, 10 রুপিস, কত, 10। তার মানে যে এইভাবে যদি থাকে তাহলে টোটাল ভ্যালু কত হয়, 10 টাকা। ঠিক উল্টোটাই বলতে পারি যে 10 টাকা থাকলে কয়েন গুলো এইভাবে থাকে। এবার আমাদের কি বলেছে, 50 পয়সা কয়েন, তাহলে আমরা বলতে পারি যে যদি ব্যাগে 10 টাকা থাকতো তাহলে কয়েন 50 পয়সা কয়েন কটা থাকতো, 6টা থাকতো, ওকে। তার মানে ব্যাগের মধ্যে 10 টাকা থাকলে 50 পয়সার কয়েন কটা থাকতো, 6টা, ওকে। আচ্ছা, 1 টাকা তাহলে কি হতো, আরো কম হতো, ওকে। ক টাকা বলেছে, 200 টাকা থাকলে কত থাকতো, তাহলে কি হবে, 6/10 গুণ 200, কেটে দিলাম, কত হবে, 120। এই হচ্ছে অঙ্ক। তাহলে 50 পয়সার কয়েন কটা আছে, 120টা আছে।
এরপরে এটারই আরেকটা যেটা প্যাটার্ন থেকে সেটা করে দিচ্ছি। $42, এটা ঠিক উল্টো অঙ্ক বলেছে। এ ব্যাগ contains total 135 কয়েন। এবার কিন্তু কয়েনের সংখ্যা বলা আছে, তার মানে যেটা দেওয়া থাকবে রেশিও, সেটা কি দেওয়া থাকবে? ভ্যালু রেশিও থাকবে। ইন দা form of ₹1 50 paisa 25 paisa if value ratio three is to 2 is to 5, then find 25 paisa coins in the ব্যাগ। মানে কোশ্চেন কি বলেছে? বলেছে একটা ব্যাগের মধ্যে টোটাল 135টা কয়েন আছে এবং কয়েনগুলো কি কি থাকতে পারে, কি কি থাকবে? 1 টাকার কয়েন থাকতে পারে, থাকবে 50 পয়সার কয়েন থাকবে, আর কি থাকবে? 25 পয়সার কয়েন থাকবে। ওকে, বলেছে যদি ভ্যালুর যে রেশিও গুলো আছে, মানে 1 টাকার কয়েনের ভ্যালু এই মানে এরকম ভ্যালুতে থাকবে, মানে 1 টাকা যতগুলো আছে কয়েন যতগুলো আছে সেটার রেশিও, 50 পয়সার কয়েন যতগুলো আছে তার যে ভ্যালু সেটার রেশিও, অর্থাৎ 3:2:5, মানে 6-7টা কথা যে এরকম যদি রেশিওতে থাকে তাহলে 1 টাকা থাকবে মোট 3 টাকার, আর 50 পয়সা থাকবে 2 টাকার, আর 25 পয়সা থাকবে 5 টাকার। ওকে, থাকলে পরে তাহলে বলেছে ব্যাগটাতে টোটাল 25 পয়সার কয়েন কটা আছে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা অঙ্ক করি, এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে ভ্যালু রেশিও। ভ্যালু রেশিও কত বলেছে? 3:2:5। তার মানে কি 1 টাকার ভ্যালু আছে টোটাল 3 টাকা। তাহলে আমরা টোটাল কয়েন বের করি। এইভাবে যদি থাকতো ব্যাগটায় তাহলে টোটাল কয়েন কতগুলো হতো? তাহলে 1 টাকার যে কয়েন গুলো আছে তারা মিলে মোট 3 টাকা আছে, তার মানে কটা কয়েন লাগবে? 3টে কয়েন লাগবে। নর্মাল 3:1 হয়, তাই তো? আচ্ছা, প্লাস। আচ্ছা, এবার বলেছে 50 পয়সার যে কয়েন আছে তাদের সব মোট ভ্যালু কত? 2 টাকা। তাহলে 2 টাকা থাকতে গেলে কটা 50 পয়সা থাকতে হয়? 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর 5 টাকা থাকতে গেলে কটা 25 পয়সা থাকতে হয়? 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে কত হলো? 3 + 4 + 20, তাই তো? তাহলে কত হচ্ছে টোটাল? 27টি। মানে তাহলে টোটাল কয়েন কতগুলো? 27টি। তার মানে হলো হচ্ছে কি বলেছে? 27টি যদি টোটাল কয়েন থাকে তার মধ্যে 25 পয়সা কয়েন বের করতে বলেছে। 25 পয়সা কটা থাকবে? 20টা। তার মানে 27টি কয়েন থাকলে 25 পয়সা থাকবে কটা? 20টা। আচ্ছা, একটা যদি কয়েন থাকতো তার মধ্যে 25 পয়সা কত থাকতো? অনেক কম থাকতো, 27টা। কটা কয়েন বলেছে? 135টা কয়েনের মধ্যে। তাহলে বলেছে 25 পয়সা কত গুলো থাকবে? 135। তাহলে কত হবে? 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আশা করি হয়ে যাবে, সমান সমান 100টি। তার মানে কি? তার মানে হলো এই যে ব্যাগে যে 135টা কয়েন ছিল তার মধ্যে 25 পয়সা কয়েনের নাম্বার কত হবে? 100টি। এই অঙ্ক দুটো কিন্তু দু রকমের, খুব ইম্পর্টেন্ট। ওকে,
যাই হোক, আজকে অনেক ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, অঙ্ক তো বেশি হচ্ছে না কারণ কোশ্চেন লিখে করতে হচ্ছে তো। ঠিক আছে, আমরা ধীরে 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 আস্তে আস্তে এভাবেই এগোবো। হ্যাঁ, তাহলে আজকের মতো এখানেই থাক আমাদের অঙ্ক। হ্যাঁ।